মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৫৯-এর ক। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত শূন্যওয়ান। মাহি। রমণীর ধ্যান জ্ঞান নেই। নরম তুলতুলে হাত দুটো রূঢ় বন্ধনে আবদ্ধ, আটকে ফেলার সে কি আপ্রাণ চেষ্টা তার। হরিণী চোখ দুটো কেমন দিশেহারা নেই ঝরাচ্ছে অশ্রু। যে না নির্দয় মানব কোনো এদিক কড়া কণ্ঠে বলেছিল সে কারো নামে মনে রাখে না, সেই নির্দয় মানব আজ প্রথমবার সপ্তদশী নাম ধরে ডাকলো, অথচ বোকা মানব সেদিকে ধরেই হুঁশ রয়েছে তার। ক্ষুব্ধ মস্তিষ্কে তখনও চলছে রূঢ় মানবের ভয়াবহ অতীতের একাংশ কর্ণ করে বোধহয় গুনগুন করছে ছোট্ট বাচ্চা ছেলেটার কন্দন ধ্বনি। মুহূর্তেই অস্থিরতা বেড়ে গেল মাহির, কণ্ঠে নামল খরা, দুহাতে ধারালো নখ দিয়ে তৎক্ষণাৎ খামচে ধরে মুগ্ধের পিঠ। রমণীর এরূপ দিশেহারা কাণ্ডে পরপরে হতভাগতায় ডুব দিল, গলা অবধি ডুবলো যেন মুগ্ধ। বিসময়ে লেপ্টে গেল সুদর্শন মুখবয়, বলিষ্ঠ দেহখানা তার নিজের অজান্তে ঝংকার তুলেছে যেন বুকের খাঁচায় হচ্ছে তোলপাড়। কি যেন অস্থিরতায় লাফাচ্ছে ভীষণ ভীষণ বেগতিকে হালফে লাফাচ্ছে অঙ্কটা। বাহির থেকে হুট করেই প্রশস্ত খণ্ডের ন্যায় জমে গেল মুগ্ধ। তার বুকের কাছে লেপ্টে আছে মানবীর ক্ষুদ্র বদন। এক অদ্ভুত শীতলতায় ছেয়ে গিয়েছে তার অন্তর, মস্তিষ্ক হয়েছে ফাঁকা রসিদি কিং। না হলে এক মুহূর্তে নির্ঘাত হতভগতার জেরে জ্ঞান হারাতেন বলিষ্ঠ যুবক। এদিকে ক্ষুদ্র রমণী ভীষণ ভীত সন্ত্রস্ত, অন্তঃকোণে বিরাট দহনে মুখ হা করে নিঃশ্বাস ফেলছে। ঝাপসা চোখ দুটো দৃষ্টিপটে রূঢ় মানবের অতীতের কল্পনা। বড্ড আবেগী মাহি। ট্রমাটিক অতীতের রাক্ষস সবার ক্ষুদ্র দীক্ষিত হওয়া ব্যক্তির, অগোচর ব্যক্তির বিচার করাটা ছিল নেহাতি বোকামি। তাছাড়া যে লোকের হৃদয়ে আটকে আছে কংক্রিটের দেওয়ালে, তার কাছে দয়াময় প্রত্যাশা করাটা ছিল বিষাদ পাগলের। অন্তর্মুখী রমণীর নাক টানলো খানিক, নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে ভগ্ন কণ্ঠে আওড়ালো, আমি সরি। হ্যাঁ। মুহূর্তে কপাল কোটালো মুগ্ধ। মুখভয় থেকে এতক্ষণে সকল হতভগতার অবসান ঘটল রমণী শেষ বাক্যটুকুতে। সে গম্ভীরপূর্ণ হলো এ পর্যায়ে, শক্ত হাতের বাঁধন হলো আরো কিছুটা শব্দ। পরক্ষণে দৃঢ়চল পূর্বের তুলনায় খানিকটা ক্ষীণ করে বলিষ্ঠ ঘাড়টা ঝাঁকালো খানিক। মুখ রাখলো মানবী নরম তুলতুলে লতি বরাবর, কপালের চামড়া গুটিয়ে সন্দিগ্ধ গলায় হিসিয়ে শোধালো, আর ইউ ওকে সিগনোরা? রমণী নিরুত্তাপ, জোরপূর্বক বাড়ালো হাতের জোর, সিক্ত চোখ দুটো বুঝে কম্পিত রেখে আওড়ালো, আমি জানি না বিস্ট, আমি সত্যি জানি না আমার কি হয়েছে। হুট করে নিজেকে এতটা দুর্বল কেন মনে হচ্ছে বিস্ট? কেন সামলাতে পারছি না নিজেকে? যুবক উদ্বিগ্ন, তবুও বাইরে থেকে কঠোর মুখভঙ্গি স্পষ্ট রেখেছে সে। হঠাৎই তৎক্ষণাৎ বাহাতে অসমনোযোগে আঁকড়ে ধরল কিছুটা। অতঃপর কোনোরও বাক প্রতিদ্বন্দ্বা রমণীর মুখটা নিজের গভীর দৃষ্টিতে দৃষ্টিপাত করলো। দৃষ্টি করলো সরু কাঁদতে কাঁদতে মানবী সুশ্রী মুখমণ্ডলে যে কর্নিশটা, নাকের ডগায় জমেছে লাল টুকটুকে আভা। তড়িৎ ব্যাকুলতা চিত্তে রমণী নরম তুলতুলে কপালে বড় বড় আলতো করে হাত রাখলো মুগ্ধ। বলিষ্ঠ ঘাড়টা বেশ ঝুঁকিয়ে নিয়ে ব্যগ্র কণ্ঠে শুধালো, তোকে কে বলেছে নিজেকে সামলাতে? কে বলেছে সব চেষ্টা করতে? আমি মরে গিয়েছি? হ্যাঁ, তোর দুর্বলতা হচ্ছে দুর্বলই হ। আমি নির্দয় আমার বুককে পেতে দিব তোর পদতলে। তোর ভেঙে পড়তে ইচ্ছে হলে ভেঙে পড়, আমি ঠিক সামলে নেব তোকে। শুধু শুধু নিজেকে সামলানোর ক্ষুদ্রতম কষ্টগুলো করতে হবে কেন আমার রমণীর? তার জন্য খোদ আমি নামক রাজাই তো আছি। সহসা মানবের ছলছলে দৃষ্টি যখন নিষ্পলক ভাবভঙ্গি ধরল যেন। আটকে গেল লোকটাতেই। মাহি টের পেল তার হৃদয়ে ছুটেছে লাগামহীন গতিতে রূঢ় মানবের অকপট ভনিতাহীন স্বীকারোক্তি দুরলে। সর্বাঙ্গ অবচেতন মন বাধ্য হয়েছে লোকটির প্রতি ফের মায়ায় জড়াতে। তবে এবার যে
তা কেবল মায়া, কেবল ভয়াবহতিতে সম্মুখীন হতেই নরম করছে তার পাথসম অন্তর। তা থেকে থোড়াই বোধহয় মায়ার উৎপত্তি। সেই মায়াই যে সেফ, মায়ার রুক্ষ সীমায় অবধি সীমাবদ্ধ। অবচেতন মনটা তার রুক্ষ সীসায় বদ্ধ, সীমিহিত সীমানা ধরিয়ে। মায়ার ভালোবাসার গণ্ডি অবধি পেরিয়ে সাফ ধিক্কার জানাচ্ছে এহেন ধিক্কার জর্জরিত মাহি। তখনই ঠোঁটের কোণে ফোটালো এক চলতে ব্যথাতুর হাসির রেশ। শীতল হাতখানা আলগোছে উঁচিয়ে রাখল রুরমানবের রুক্ষ বক্ষের ঠিক বাঁ পাশে। মুগ্ধ নিষ্প্রহক গুটিয়েছে কপাল। রমণী তখন ভগ্ন কণ্ঠে আওড়ালো, আপনি নাকি হৃদয়হীন নিষ্ঠুর মানুষরূপী রাক্ষস? তাহলে আপনার হৃদয়টা মন ধুকপুক করছে কেন বিস্ট? আমার সামান্য স্পর্শে কাঁপছেন কেন আপনি? কাঁপছে কেন আপনার সর্বাঙ্গ? কৈফত চাচ্ছিস? মুগ্ধ নিরুত্তেজ ঘাড়টা খানিক বাঁকিয়ে দৃষ্টি করল ক্ষীণ গমগমে গলায় শুধালো। রমণী আলতো হাসলো এ পর্যায়ে, ভেজা চোখগুলো তুলে তাকালো। চোখ দুটো খানিকটা দুলে উঠল হাসির তোড়ে। মুগ্ধ বিমুগ্ধ নয়নে দেখল সপ্তদশীর হাসিটুকু। মাহি দৃষ্টি এড়ায়নি তা। কণ্ঠে ভারী গম্ভীর্যের ছাপ ফুটে প্রত্যুত্তর করেছে সে, একদম না, ফ্যাক্ট বলছি। সহসা ঠোঁট বাঁকায় মুগ্ধ। রমণী নিজের সাথে লেপ্টে রেখেই বলিষ্ঠ ঘাড়টা সামান্য ঘুরিয়ে ঘুরিয়ে ফোরালো। ঘাড়ের সবকটা রগ পরক্ষণে অস্থির হতেই রূঢ় মানবের ঘাড় দৃঢ় ফোটালো কুটিলতার ছাপ। ভারী অদ্ভুত সুকৌশলী কণ্ঠে শুধালো, তুই এখনো আমার ব্যাপারে 100%ও জেনে উঠতে পারিসনি সিগনোরা? সেখানে আমায় নিয়ে ফ্যাক্ট আওড়ানো তো দ্রুত, কি বাত? ভরকাই মাহি ইতস্ত জড়তা পেল যেন কিছুটা। মুগ্ধের কুটিলতা দৃষ্টির পানে ক্ষীণক্ষণ তাকিয়ে থেকে নেত্র রাখলো ক্ষমতাই হলো না মানবীর। তৎক্ষণাৎ ঝুঁকে এলো তারা, জড়তা কণ্ঠে বলল, আপনি আপনি পুরো দুনিয়ার সম্মুখে যে রূপে নিজেকে জাহির করেন, আপনি একটা তেমন নন মিস্ট। আর কেউ না জানুক, আমি আমি জানি আপনি এমন নন। মুগ্ধের দৃষ্টিতে কঞ্চিত হলো মুগ্ধ। মাহির নরম তুলতুলে গালে ঠেকিয়ে রাখা শক্ত হাতটা সঙ্গে সঙ্গে নামিয়ে আনলো মেয়েটার চোয়াল বরাবর। সেথায় আলতো করে চাপ প্রয়োগ করে হিসিয়ে আওড়ালো, তাহলে তোর মতে আমি কেমন? বাঁক হারালো মাহি রুষ্ট হাতে রুষ্ট চাপে। নিম্নাংশের অধৈর্যরা পিষ্ট হতে যুবকের জোরালো হাতের থাবায়। যুবক কেমন শক্ত হাতে তাকিয়ে আছে তার দিকে। মাহি হতবাক, অধর নাড়িয়ে দুটো বাক্য আওড়াতে উদ্যত হতেই তদিমধ্যে শোনা গেল মুগ্ধের বাজখাই কণ্ঠ, কামড় খেতে ইচ্ছে হলে আমায় বলবি, ইউ নো না আমি এসব কতটা এক্সপার্ট। বলে চোখ টিপল মুগ্ধ। মানবীর কোনরূপ উত্তর দেবার সুযোগ না দিয়ে ধীরলয়ে আলগোছে মুখ। তার রুক্ষ অধৈর্যরা ছুঁই ছুঁই। মাহির নরম অষ্টপুট সামগ্রিক কায়দায় মিলন ঘটবে ঠিক তখনই পরিত্যক্ত কুয়াশা নিয়ে ভেসে এলো ভগ্ননারীর দুর্বল কণ্ঠর গঙ্গানির শব্দ। মুহূর্তে আতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ সর্বাঙ্গ নাড়িয়ে যেই না মুগ্ধকে কিছু বলতে যাবে, তার পূর্বে রমণী তুলতুলে অষ্টপুটের ওপর ক্ষুধার্ত বাঘে নেয় হামলে পড়ল মুগ্ধ। এহেন ঘটনার আকস্মিকতায় থমকে গেছে মাহি। বুকের ভেতরে কেমন যেন দুরু দুরু করে উঠছে তার। বেপরোয়া যুবকের এমন আকস্মিক স্পর্শে তার সমস্ত সত্তা কেঁপে উঠেছে। এই মুহূর্তে রমণী প্রতিবাদের ভাষাও যেন হারিয়েছে। উভয়ন্তর কাঁধে কেবল বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল সমূহের সুদর্শন যুবকের দিকে, যিনি আপাতত উন্মুক্ত নেয় অধঃসুতা পানে মত্ত। তার রুক্ষ আঙ্গুলের ডগাগুলো ধীরলয়ে এগোচ্ছে মানবীর চুলের গোছায়। সাথে আলতো করে চাপ প্রয়োগ করতেই মুহূর্তেই কগাছি চুল আছড়ে পড়ে যেন মুগ্ধের মুখ ডুব দেয় প্রত্যুত্তায়। সময়ের ব্যবধানে কপোতির অধীরতা ক্রমশ বেড়ে যেতে হাঁসফাঁস করতে লাগলো সে। মোচড়াতে লাগলো রূঢ় মানবের রুদ্ধ বাঁধনের বন্ধন। তা টের পাওয়া মাত্রই অনিচ্ছা সত্ত্বেও অধৈর্য দ্রুত সৃষ্ট করলো মুগ্ধ। বুকের ভেতর ওঠানামার গতি অসামান্য তার। ধীরলয়ে কপাল গোটালো মাহির কপালে। ফিরে পাওয়া শ্বাসটুকু যেন হাঁসফাঁস করে নিতে লাগলো মাহি। বুক ফুঁড়ে টানতে লাগলো নিঃশ্বাস। অস্থিরতায় কাঁপছে তার সর্বাঙ্গ। মুখখানা খানিক নীরবতায় বোধ হতে আচানক শুকনো ঢোক গিলে মাহি। পরে ক্ষীণভাবে আউড়ে গেল কুয়া থেকে কার যে। বাকিটা বলার ফুসরত পায়নি বেচারি। তার আগে শুরু হলো বেপরোয়া বেহালকের পূর্বে নেয় আবারও বেলাজ কাজকর্ম।
ফের শ্লেষাক্ত টেনে রমণীর সিক্ত অধৈর্য গোল। মাহি এবার বড্ড বিরক্ত, কপাল কুঁচকে দুহাতে অনবরত ঠেকাতে লাগলো রোমানেবের রুক্ষভাজ বক্ষ। কিন্তু বালাই শার্ট কাজ আর হলো না তাতে। লোকটা সরল না, থামলো না। অসহায় রমণী হাল ছাড়লে পর্যায়ে প্রশস্ত খণ্ডে নেই জমে রইল লোকটার বক্ষে। সময়ের কাঁটা বেশ খানিকটা পেরোতেই থামলো মুগ্ধ। বিচ্ছিন্ন করল রমণীর রক্তিম অষ্টপুট। কুটিল দৃষ্টিজোড়া রমণীর পেলব মুখখানে আবদ্ধ রেখে হিসিসে শুধালো, সবকিছু কানে নিতে নেওয়া ঠিক না মাইকেল। তোর আগ্রহের সবটুকু আকর্ষণে কেবল আমার নাম রাখ। আমি বাদে অন্য কিছুতে আগ্রহ দেখাতে গেলে ক্ষতিটা তোরই হবে। মাহি নির্বাক, লজ্জা, অভিমান আর অপ্রকাশিত সন্দিগ্ধ অদ্ভুত এক অপ্রকাশিত মিশ্রণে যেন অন্তঃকরণে প্রশ্ন জানালো, কি হয়েছে ওই কুয়াতে? কে আছে ওই কুয়োর ভেতরে? কুয়োর প্রসঙ্গ উঠলেই লোকটা এমনভাবে পাল্টালো কেন? আমার কোনো প্রশ্নেও সুযোগ দিচ্ছে না কেন? এবার ভাবনায় বিভোর রমণী। ছোট্ট মস্তিষ্ক ছুটে কৌতূহলী জেকে যেন গিজ গিজ করছে বোধ হয়, কেউচোর মতোই। মুগ্ধ মুখ গহ্বরে অধর নাড়িয়ে ফের অধর নাড়াতে যাবে, ঠিক তখনই অষ্টপট বন্ধ করে মুগ্ধ। তরিতে নাক মুখ কুঁচকে ফেলে মাহি। কপট জাজ দেখিয়ে বলে, অসভ্য লোক, থামুন, অনেক হয়েছে। থামল না মুগ্ধ, জিভ ঠেকালো গালের ভাঁজে। চোখে মুখে এক প্রকার দুষ্টুমির ছাপ ফুটে আওড়ালো, ইউ নো হটি, আই এম থিঙ্কিং সামথিং। ভুরু গোঠায় মাহি, জিজ্ঞাসা করে কি? সহসা চৌকা দৃষ্টিতে তাকালো মুগ্ধ, ঠোঁট বাঁকি প্রত্যুত্তর করলো, তুই যেহেতু সেছে আমায় জড়িয়ে ধরেছিস, তার মানে ইউ নো ওয়ান্ট মি। দেন হোয়াট ওয়েন্ট টু মি এনি মোর টাইম, লেটস গো ইন্টিমেট। মুহূর্তেই চোখ দুটো খিচে নেয় মাহি। মনে মনে কয়েকবার গালমন্দ করে নেয় নিজেকে। কেন যে মায়া দেখিয়ে লোকটিকে জড়িয়ে ধরতে গেল? এবার খুশিরত ভুগুক সে। বোকা মানবী নিজ মনে ভাবনায় মত্ত বলে কেবল তক্ষুনি দুষ্ট রমণীর দিকে পিছিয়ে থাকা কুয়ার পানে তাকায় মুগ্ধ। চল শক্ত অভ্যন্তরে কোনো কিছু নিয়ে বিশাল একটা ছক কষছে সে। ভাবনাটাই দক্ষ কৌশল। মানবীর অন্য ভাবনায় ঢুকিয়ে দিয়ে পরপর তাকে কোলে নিয়ে পা ঘোরালো উল্টো পথে। হাঁটতে হাঁটতে মুখভঙ্গি পাল্টিয়ে মুগ্ধ যাতে দাঁত চেপে কিরমির করে আওড়ায়, ভি সুকুনিদেতি মাঝে দাঁতে ওয়াদাইন ভেঞ্চি নাড়ামালা দোস্তোস ওয়াস। কুত্তার বাচ্চার সমান একটা কাজও ঠিকমতো করতে পারে না, অকর্মা কতগুলো। ধূপধাপ কদমে অন্দরমহলে প্রবেশ করলো মুগ্ধ। কোলে তার আদরের সপ্তদশী, মুখ ভার করে রেখেছে মায়াবিনী। হাঁটতে হাঁটতে আর চোখে বার কয়েক দেখলো মুগ্ধ। কতক্ষণ যাবত নির্বিকার থাকায় এবার কেমন গমগমে গলায় বলে উঠল, তোর জামাই মরছে? তরিতে ভরকায় মাহি সহসা মুগ্ধের পানে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, হোয়াট ননসেন্স, বিয়ে তো করলাম না এখনো। তৎক্ষণাৎ থমকে দাঁড়ালো মুগ্ধ, ব্যস্ত পদযুগল চোয়ালের পেশি টান টান হলো। দৃষ্টিতে ক্ষীণতা লেপ্টে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, হোয়াট দ্য ফাক, ওসব বালছাল করতে হবে কেন? বিয়ে ছাড়াই তো আমি আছি। মাহি যেন আর কথা বলতে পারল না। নির্বল মুখখানা শক্ত করে নিজেই কুলু পাটল মুখে। মুগ্ধ এক মুহূর্ত স্থির তাকে রইল তার দিকে। পর মুহূর্তে মানবীর কোল থেকে নামিয়ে নিয়ে হাত গুজত পকেটে। চঞ্চলা চড়ুই ছড়া পেতেই কদম বাড়ালো সম্মুখে। মধ্য খার দূরত্ব খানিকটা বাড়াতেই পেছন থেকে ভেসে এলো মুগ্ধের গমগমিয়ে কণ্ঠস্বর, সোজা ঘরে যা, ঘাড়তেরা দেড় বেটারি, চড়ি ডাকছি বলে আমার অনুমতি ছাড়া এদিক ওদিক উড়াউড়ি শুরু করে দিস না, নয়তো সোজা ডানা কেটে দিব কিন্তু। থমকায় মাহি, ঘাবড়ে গেল পরক্ষণে। শরীরটা ঘুরিয়ে তাকালো আবারও। মাথাটা কেবল কাত করে সম্মতি জানাতে নিবে পেছনে। পেছনে দাঁড়িয়ে থাকা রুড়ো মানব ততক্ষণে ঠোঁটের ফাঁকে ধরিয়েছে সিগার, তাতে আবার চেপে লাগাচ্ছে লাইটার। মানবের অমন নীরব সম্মতি হাসল সে। মুখ ভর্তি সিগারে কুলসিত ধোঁয়া টেনেই বিড়বিড়ালো, এত বাধ্য? বিড়বিড়িয়ে বলা বাক্যটুকু কেবল যেন নিজ অব্দি সীমাবদ্ধ রাখলো মুগ্ধ। অদূরে নিষ্পাপ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা
রমণীর দিকে যতক্ষণ রমণীকে দেখা যায় ঠিক ততক্ষণ মানবীর ক্ষুদ্র দেহখানা যেই না দৃষ্টিগোচর হতে বাইরে। অমনি রং পাল্টালো রুরো মানবের মুখোপায়, ফিরল চিরচেনা নির্দয় খলসে। তক্ষুনি পা দুটো উল্টো দিকে ঘুরিয়ে দাম্ভিক কদম বাড়ায় মুগ্ধ। কিছুটা পথ এগোতেই হুট করে পেছনে সদর গেট হিসেবে যোগ দেয় এডউইন। তার উপস্থিতি টের পেতেই দাঁত খিঁচল মুগ্ধ। তুই থাকতে ওই জঙ্গলে গেল কি করে বাস্টার্ড? কোথায় মরতে গেছিলি তুই? আর কুয়ার মুখ খোলা কেন? ওই মহিলার মুখে কষ্টে লাগাসনি? চিৎকার করছে কেন কুত্তার বাচ্চাটা? এডউইন গম্ভীর মুখে ঢোক গেল খানিকটা। মুহূর্ত ব্যয়ে প্রসঙ্গ পাল্টে সম্মুখে অগ্রসরী উদ্দেশ্যে বলে ওঠে, মনস্টার, আপনি যখন কুয়োতে ছিলেন তখন? সহসা ব্যস্ত পা যুগল থমকালো মুগ্ধের। উত্তরের অপেক্ষা করার পূর্বে এডউইন বলে ওঠে, তখন আপনার সিগনোরাকে নাচঘরে ঢুকেছিল, আর তার কিছুক্ষণ পরে হিমাংশু রায় আর তার স্ত্রীও ঢুকেছিল। তাদের মধ্যে বাঘ বকিদণ্ড হয়, আর তারপর ডিড দ্যাট মাদারফক টাচ মাই গার্ল। কথার মাঝেই অমন দুঃখ পড়ায় থমকায় এডউইন। পরক্ষণে রুরো মানবের অমন ভয়ানক কণ্ঠে আঁতকে ওঠে সে। থমথম খেয়ে কি বলবে না বলবে তা নিয়ে চিন্তায় মগ্ন হতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট আচমকা শৈল ঘুরে আক্রমণ বসালো ভোলা ভালা এডউইনের কণ্ঠনালী বরাবর। মুহূর্তে বরকে এডউইন রুরো মানবের শক্ত হাতের ভাঁজে নিজের জোরালো চাপে বেচারা পা দুটো শূন্য তুলতেই হুঙ্কার ছুড়ে বলল, I'm fucking asking you something, bastard. Did that motherfucker touch my girl? Did he? সহসা উপনিচ মাথা নাড়ায় এডউইন। তখনই বেচারার কণ্ঠ ছেড়ে দিল মুগ্ধ। সঙ্গে সঙ্গে বেচারা ছিটকে পড়ল জমিনে। বুকের ওপর হাত চেপে কাশতে কাশতে এক পলক তাকালো রুরো মানবের পানে। অমনি চমকে ওঠে সে। ট্যাটু শৈলীতে অঙ্কিত বলিষ্ঠ হাত দুটির ওপর শার্টের গোটায় মাফিয়া মনস্টার। মুখোপায়ে জুড়ে তার কি তীব্র রাগ। দাঁত খিঁচল কেবল। আহড়ালো, তেল গরম কর, আর ডেডোকেও রেডি কর। মাথা ভর্তি ক্ষীণ যন্ত্রণা, চুলগুলো গোছায় জমেছে খানিক ব্যথা, চঞ্চলতা চড়ুই আর ছুটছে না। চলছে ছোট ছোট কদমে। দেহলয় সামনে গতেই মানবীর মনের কোণে হুট করে উত্থাপিত হলো এক অদ্ভুত ইচ্ছে। রুরো মানবের কক্ষে গতকাল দেখেছিল একখানা টেলিফোন। তাতে লাইন আছে কিনা কে জানে। লাইন থাকলে অবশ্য বাড়িতে একটা কল দিতে পারে সে। বাবার জন্য বুকটা বড্ড পোড়াচ্ছে তার। খানিকটা কথা বলতে পারলে যদি স্থিতি পেত। তাছাড়া নির্দয় লোকটা তো এদিকে নেই আপাতত। তাহলে তার কক্ষে গিয়ে ফোন ইউজ করলে তো থোড়াই টের পাবে সে। বোকা সপ্তদোষী। সে কি চিন্তার জ্বর। এহেন চিন্তার জোরালে তড়িৎই পা ফেললো, ছুটল বিপরীত বারান্দার দিকে। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ। দু হাতে কক্ষের দুয়ার ঠেলে দিতেই সম্পূর্ণ কক্ষ জুড়ে ছড়িয়ে থাকা রুরো মানবের পুরুষালী পারফিউমের গ্রান কেমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মাহিকে। মাহি মুগ্ধ হতে এগিয়ে গিয়ে সময় নষ্ট করলো না। সহসা কক্ষে প্রবেশ করেই সশরীরে সর্বশক্তি দিয়ে ঠেলে বন্ধ করে দিল কক্ষের দুয়ার। অতঃপর সন্দিগ্ধ চোখে দিক থেকে ওদিক তাকাতেই এক পর্যায়ে তার দৃষ্টিগোচর আটকে গেল অদূরে বেডসাইড টেবিলের ওপর সজ্জিত এন্ট্রিক টেলিফোনখানায়। রমণীর স্বস্তি নিঃশ্বাস ফেলল সামান্য। তড়িৎ পায়ের জোর বাড়িয়ে ছুটল বিছানার ধারে। মায়ের ক্ষুদ্র বদনখানি কাঁপছে ভীষণ। কম্পিত হাত দুটো বাড়িয়ে ফোনের দিকে। মনের বড় সংশয় তার। ফোনের যদি লাইন থাকে তখন পারবে কি বাড়ির সকলকে কল দিতে? পারবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে? এরূপ চিন্তায় হাঁসফাঁস করছে রমণী। মানব রুরো ভয়ে এবার হাত গোটাতে কিছুটা। এক পর্যায়ে পরিবারের সঙ্গে খানিক যোগাযোগ লোভ বাড়িয়ে তার। অতঃপর দোলা চাপা দিয়ে অতিষ্ঠ মাহি এক প্রকার চোখ দুটো সহসা কুঁচকে নিয়ে কম্পিত এক অজানা ডরে। মুহূর্তেই রমণীর পেলব মুখখানে একটুখানি আশা আলো দেখা গেল। সে তৎক্ষণাৎ কাঁপা কাঁপা হাতে ফোনের স্ট্যান্ডে আঙুল চাপলো। বাড়ির ল্যান্ডলাইন নম্বরখানা বেশ মনে আছে তার। জলদি টুকলো সবকটা নাম্বার। তড়িঘড়ি করে কল চেপে রিং হতে লাগলো ফোনটা। তড়িঘড়ি কল করে চাপতে রিং হতে লাগলো ফোনটা। মানবীর অধীর আগ্রহে ফোনে কান পেতে রইল ওপাশে রিসিভ হওয়ার অপেক্ষায়। বুকটা বড্ড ধুকধুক করছে তার। ফোনের রিং হচ্ছে একদিকে, আর অন্যদিকে তার হৃৎস্পন্দনের গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাত্র 30 সেকেন্ড অতিবাহিত হলো। কল কেটে যাবে জোগাড়। হতভাগ্য হতেই মানবী মুখ ভার করতে, জোগাড় নিতে আশাহত হতেই মুখ ফিরিয়ে নিতে প্রস্তুত
তখনই ওপাশ থেকে আচমকায় রিসিভ হলো কলটা। আশাহত রমণীর মুখ ভারটা যেন মুহূর্তে বদলে গেল। ওপাশ থেকে আচমকা কেউ একজন রিসিভ করলেন কল। চিরচেনা কণ্ঠে আওড়ালেন, হ্যালো, ইউসান হিয়ার। কে বলছেন? সপ্তদশীর ভঙ্গুর হলো মুহূর্তেই। বহুল পরিচিত এক কাঙ্ক্ষিত দুটো সুধা বাক্য কর্ণকুহরে পৌঁছাতে বাকরুদ্ধ হলো বোকা মানবী। কান্নায় চোখ দুটো কঠোর ছাড়িয়ে এক্ষুনি বেরিয়ে আসা বেতার। গলার কাজটা অনুভূত হচ্ছে অসহ্য চিনচিনে ব্যথা। মানবী ঢোক গিলে নিল পরপর, জিভে ঢোকা ভারী হয়, বাক্য না বেরোলেও এলোমেলো নিঃশ্বাস ছন্দ দিয়ে ভেদ করলো টেলিফোন রিসিভার। ফোনের ওপাশে থাকা ব্যস্ত মধ্যবয়সী রমণী কর্ণকুহরে স্পষ্ট পেছন করল এরূপ এলোমেলো নিঃশ্বাসের শব্দ। মুহূর্তে রমণী থমকে গেল। দুর্বল দিয়ে কম্পন ধুলো আচমকা, পায়ের তলায় জমি নেবতে খানিকটা নড়ে ওঠে। যার তাল সইতে না পেরে দুর্বল রমণী ধপ করে বসে পড়ল পাশে থাকা সোফা নরম গদিতে। তিনি জানেন না তার মমতায় আচ্ছাদিত হৃদয়টা অমন কাঁপছে কেন। তিনি জানেন না ফোনের ওপাশে কে আছে, তবুও মমতাময়ী সে কি টান অনুভব করছে। দেখো, বিভ্রমে কাঁপা কাঁপা ধরে কাক ফাটিয়ে গলা ফুটে অস্ফুটভাবে আড়ালো, কে? শীতরিত চোখ দুটি বুজে নিল। অত কি দিন পর মায়ের কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করতে বুকটা ভারী হয়ে এলো তার। কণ্ঠ ফুঁড়ে ওপর নিচ বেরিয়ে আসতে চাইল কান্না। মানবীর সতর্কতা লক্ষ্যে তখনই আদর কামড়ে নীরবে অশ্রু বিসর্জন করে মুহূর্তে ব্যয়ে ভারী কণ্ঠে প্রত্যুত্তর করলো, আম্মু। সহসা হৃদয় থমকে গেল মাইমুনা বেগমের, থমকে গেল অভিব্যক্তি। মুহূর্তে নির্ঘুম চোখগুলোর সঙ্গে ভর করেছে যেন কিছু, কাঁপতে থাকে তার দুর্বল দেহখানা। হঠাৎই কণ্ঠে শুধালো, মাহি, মাহি। এবার আর যেন নিজেকে ধরে রাখতে পারে না মাহি। সাহস হলো না মাহির, কেঁদে উঠল ডুকরে। তার কান্নার প্রতি শব্দ যেন তীব্র তীরের ফলার নেই মমতার হৃদয় স্পর্শ করলো। মমতাময়ী নিজেও মেয়ের বিচ্ছেদে কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে আওড়ালেন, আমার মা। মা, কেমন আছিস তুই মা? তুই ঠিক আছিস মা? কোথায় আছিস মা? কান্না তোরে হয়েছে তোল্লার জোগাড় মাহির অস্ফুটভাবে শুধায়, আম্মু তোমরা সবাই কেমন আছো আম্মু? আব্বু কেমন আছে? বড় আব্বু কেমন আছে? মেজো আব্বু, কাকাই ওরা কেমন আছে? আহি কেমন আছে আম্মু? ও কি এখনো কলেজে যাওয়ার সময় ব্যাগ নিতে ভুলে যায়? ও কি এখন একা একা জটিল ম্যাথগুলো করতে পারে আব্বু? আম্মু, আর আর পুতুল, পুতুল সোনা কেমন আছে আম্মু? ও ঠিক মতো স্কুলে যায় তো? ওরি আপু কেমন আছে? ইকরা আপু, অনি ভাইয়া, রোদ ভাইয়া ওরা সবাই কেমন আছে? আর ফুপি ওরা? আর থামরে বাসাল মেয়ে, আর কত ভালো আছে সবাই, কথা বলবি। এগুলো তোর ফ্যামিলি মেম্বার্স না, গোটা গ্রামের জনসংখ্যা। আর তোর দাদা বান্দির ছেলে সবসময় সময়কালে সঠিক জিনিস ইউজ করেনি কেন? নাকি তাদের সময় ফার্মেসি ছিল না? এত এত পাগল ছাগল পয়দা করতে গিয়েছিল কেন ওই বান্দির ছেলের? কথার প্রতিমধ্যে ফোনের পাশ থেকে ভেসে আসা রুরমানবের হেন খিটখিটে বাকিয়ে যারপনায় হতবাক মাহি। নিজে ভুলে যাচ্ছে ভেবে এক্ষুনি ফোনটা কান থেকে নামিয়ে এনে সম্মুখে তাকাতেই অমনি ফোনের ওপাশে ভেসে এলো মাইমুনা বেগমের হচ্চকিত কণ্ঠ, মাহি। মাহি, তোর সাথে ওই জানোয়ার ছেলেটা আছে নাকি? কথাটা শেষ হওয়ার ফুসরত পেল না মাইমুনা বেগম। তার পূর্বে মাহির লাইন ডিসকানেকশন অন করতেই অ্যাটেনশন থেকে ধেয়ে এলো রুরমানবের ব্যঙ্গাত্ম কণ্ঠস্বর, ও শাশুড়ি আম্মা কেমন আছেন গো? নিজের মেয়ে জামাইকে কি এভাবে বলে নাকি শাশুড়ি আম্মা? যে জায়গায় আপনার উচিত জামাইয়ের ষষ্ঠীয় আয়োজন করা, সেই জায়গায় আপনি আমায় এভাবে গালমন্দ করছেন। দূর, দুষ্টু মেয়ে। মুহূর্তে সর্বাঙ্গী আগুন জ্বলে ওঠে মাইমুনা বেগমের। দাঁত করল কিরমির, মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। ওই তো আমি পারি না শাশুড়ি আম্মা। আপনি দেখেননি আমি কেমন, তারপরে এমন দিবাস্বপ্নের কথা বলেন কেমনে? হাত দুটো মুষ্টিবদ্ধ হলো মাইমুনা বেগমের। সাপে নেয় ফোঁস করতে ওপাশ থেকে শোনা গেল মুহূর্তে শ্লেষাক্ত কণ্ঠ, অমনি আপনার হাতের খাবার খাওয়ার দুর্ভাগ্য হয়নি আমার শাশুড়ি আমা। তবে আপনার বানানো জিনিসটা রোজ খাচ্ছি, উফ হেভি টেস্ট লাগছে। কপাল গোটায় মাইমুনা বেগম। ফোনের ওপাশ থেকে পরপর কর্কশ কণ্ঠে শুধায়, কি বলতে চাইছো তুমি? আমার বানানো জিনিস মানে? আমি তো এখন পর্যন্ত তোমায় কিছু দিইনি, দিলে অবশ্যই বিষয় মিশিয়ে দিতাম। তুমি কোনটার কথা বলছো বিয়াদব?
হায় হায়, জানেন না আপনার মেয়ের কথা বলছি যে, আপনার দ্বারা বানানো আমার পার্সোনাল আচার সে। একটা মিষ্টি, একটা টক আর একটা ঝাল, উফ, হোয়াট দ্য কম্বিনেশন! আর শাশুড়ি আম্মা, হোয়াট আ কম্বিনেশন, জাস্ট চুমু টাইপ। সহসা ঘৃণায় মুখ কুঁচকে নিল মাইমুনা বেগম, দাঁতে দাঁত চেপে অধর নাড়াতে অনবরত। তারপর রমণীর হাতের মুঠো ল্যান্ডফোনটা ছুঁড়ে মেরে দিল অনেক। এহসান পরিবারের দ্বিতীয় রত্ন সুদর্শন পুরুষ ফোনটা কানে তুলতেই বলে ওঠে, হেই ইউ রাস্কেল! তৎক্ষণাৎ চলের পেশি টানটান হলো রুড়ো মানবের। ডেস্কের উপর তুলে আনলো পা দুটো, পিঠ এলিয়ে দিল চেয়ারের পানে, কটমুটিয়ে শুধালো, ওরে শালা, কি রে তোর? তোকে না গুলি করেছিলাম, তুই এখনো বেঁচে আছিস? ভেবেছিলাম মরে গেছিস। মাটি দিয়ে আসবো, তা তো দেখছি কই মাছের জান। চল, শক্ত হলো অনেকের, কণ্ঠে নামালো ঝাঁজ। আমার বোনকে তোর মতো জানোয়ারের বাচ্চা থেকে ফিরিয়ে আনা না অবধি আমি মরছি না। কথাটা শেষ হতে না হতেই পা দুলিয়ে হেসে উঠল মুগ্ধ। মুহূর্তে খানিকের ন্যায় থেমে যেতে হাসিগুলো মিলিয়ে গেল ঝটপট, মুখভয় হয়ে উঠল কঠোর, দাঁত খিচে আওড়ালো, আসিস তো কুত্তার বাচ্চা! এমনিতেও তোদের মতো উচ্ছিষ্টাগুলো পৃথিবী থেকে শুধু শুধু অক্সিজেন নষ্ট করছে, এই সুযোগে না হয় মেরে দিয়ে পৃথিবী থেকে অক্সিজেন বাঁচানোর কাজটা আমি করে ফেলবো। বলে কলটা খট করে কেটে দিল মুগ্ধ। বা হাতে আঙুল দিয়ে এক্সেলেটর চাপ দিতেই সপ্তদশীর ফোনে মিউটেশন কেটে গেল মুহূর্তেই। ভয়ার্ত ঢোক গিলল সামান্য ওপাশ থেকে ধেয়ে আসা রুড়ো মানবের ক্ষিপ্ত স্বর, কলিজায় খুব বেশি সাহস হয়ে গিয়েছে তোর, তাই না রে? ঠিক আছে, ড্রয়ারে একটা স্লিভলেস রেড কালার নাইটি পরে আছে, গো অ্যান্ড অর দ্যাট, আই এম কামিং। নাচতে তো পারিসই, সো সারা রাত তোর নাচানি চলবে আজ, জাস্ট। তবে নাচটা নাচাবো আমি, তাও আবার আমার পছন্দে, আমার ওয়েতে, বান্দির মেয়ে। আজকের পর্বটি এই পর্যন্তই ছিল। আজকের পর্বে অনেকগুলো নতুন চরিত্রর নাম আপনারা শুনেছেন। যারা কিনা সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন 1 সিজন 2 শুনেছেন, তাদের কাছে চরিত্রগুলো একদমই নতুন না, কিন্তু যারা সঙ্গীন হৃদয় অনুভূতির সাথে সংযুক্ত নয় বা ওই গল্পগুলো শোনেননি, তারা হচ্ছে চরিত্রগুলো চিনবেন না। যেমন এই যে মাইমুনা বেগম, ইনি হচ্ছে মাহির মা। আহিরা, যার কথা বললো মাহি, সে হচ্ছে মাহির বোন, মানে আপন বোন। মাহিরা আর আহিরা, ওরা দুই বোন, আর দেখতেও চেহারা সেম, কিন্তু মুগ্ধের কাছে এটা একদম পরিষ্কার কোনটা মাহি কোনটা আহি। আহির প্রতি তার কোনো প্রকার ইন্টারেস্ট নেই, কিন্তু মাহিকে দেখলেই সে চিনতে পারে। আর যে অনিক, ও হচ্ছে মাহির চাস্তো ভাই, রুদ্র হচ্ছে চাস্তো ভাই। সঙ্গীন হৃদয় অনুভূতি 1-এ হচ্ছে রুদ্র ছিল নায়ক, আর অরিন ওটা হচ্ছে নায়িকা। মাহি আর মুগ্ধের কোনো চরিত্রই ছিল না। মাহির চরিত্র ছিল, মুগ্ধ ছিল না বললেই চলে, কিন্তু সঙ্গীন হৃদয় অনুভূতিতে 2-এ এসে মুগ্ধর চরিত্র বা মুগ্ধের মা নিয়ে যে কাহিনীগুলো, এগুলো হচ্ছে সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন 2-এ আছে। তাই যে চরিত্রগুলো বোঝেন না, তাদের জন্যই আমি বলছিলাম যে আপনারা চাইলে সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন 2 শুনতে পারেন, তাহলে হচ্ছে কিছুটা রহস্য উদ্ঘাটন প্লাস চরিত্রগুলো ভালো মতো চিনতে পারবেন, যে কে কি বা কোত্থেকে আসলো এই চরিত্রগুলা। যাই হোক, বাকিটা আপনাদের ইচ্ছা। আল্লাহ হাফেজ।